আজকে আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলবো কিছু, কারণ অনেকের ভিতরে ভ্রান্ত ধারণা কিছু আছে। আমরা জানি পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। বর্তমানে আমরা ৮০ লক্ষ ডায়াবেটিস রোগী আছে বলে আমরা অনুমান করছি, এবং ভবিষ্যতে 2045 সনে এই রোগীর সংখ্যা গিয়ে দাঁড়াবে 1,40,00,000 মতো। এই যে ভয়াবহভাবে এই রোগের প্রকোপটা বাড়ছে, এই জন্যই WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে ডায়াবেটিসকে মহামারী আকারে এটাকে চিহ্নিত করেছেন। আমরা জানি মহামারী বলতে আমরা সংক্রামক ব্যাধিকে বোঝাই। ডায়াবেটিস রোগটা কী? এই রোগটা হলো রক্তে যখন শর্করা অধিক পরিমাণ হয়ে থাকে সবসময়ের জন্য, তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। কিভাবে আমরা বুঝবো একটা মানুষ ডায়াবেটিসে ভুগছে? আসলে দেখুন, অনেকটা ধরন আছে। আমরা সাধারণত দুইটা ধরনকে আমরা সাধারণত চিহ্নিত করি। ধরন 1 টাইপ 1, সাধারণত শিশু বয়সে হয়ে থাকে। আরেকটা ধরন 2 টাইপ 2, এটা একটু বেশি বয়সে হয়ে থাকে। তবে কোনোটাই যে শুধু খালি শিশু বয়সে হবে তাও না, কোনোটা যে বেশি বয়সে হবে তাও না, যে কোনো বয়সে যে কোনোটা হতে পারে। তো লক্ষণগুলো এবার ধরনের উপর নির্ভর করে। ধরন 1 যারা শিশু বয়সে হয়ে থাকে তাদের শরীরে কিন্তু কোনো প্যানক্রিয়াস যেটা আছে, অগ্নাশয় যেটা আছে, বিকুশ যেটা আছে, বিকুশ থেকে মোটে ইনসুলিন তৈরি হয় না, এবং দ্রুত তার ইনসুলিন তৈরির ক্ষমতা কমে যায়। যে জীবকোষগুলি আছে, জীবকোষ নষ্ট হয়ে যায়, এবং দ্রুত তার লক্ষণগুলো খুব দ্রুত আসে। যেমন অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত প্রস্রাব। অনেকে ভাবে ঘন ঘন প্রস্রাব, ঘন ঘন তো হতেই হবে এবং অতিরিক্ত হতে হবে। ক্ষুধা লাগে বেশি, খাচ্ছেও বেশি, ওজন কমে যাচ্ছে, শরীর দুর্বল লাগে। এটাকে আমরা বলি টিপিক্যাল সিমটমস, যেটা আমরা সবাই বহুমূত্র বলে চিহ্নিত করে থাকি। বেশি বেশি প্রস্রাব হচ্ছে, এটা সাধারণত ধরন 1 বেলায় হয়, টাইপ 1 বেলায় হয় বেশি। টাইপ 2 বেলা যদি শর্করা অনেক বেশি থাকে, তাহলে এই ধরনের টিপিক্যাল সিমটম বহুমূত্র যেটা চিন্তা করি আমরা, সেটা হতে পারে। কিন্তু টাইপ 2 বেলা মোর দেন 50% কোনো লক্ষণই থাকে না। এবং শুনে আশ্চর্য হবেন, টাইপ 1 রোগীর সংখ্যা কিন্তু কম। আমাদের দেশে তো আরও কম, ওয়েস্টার্ন কান্ট্রি একটু বেশি, আমাদের দেশে নাই ধরতে গেলে খুব কম আছে। আমাদের দেশে যা দেখতেছি আমরা সব টাইপ 2 ধরতে পারেন আপনি। 95 থেকে 98% ডায়াবেটিস বলতে টাইপ 2কে বোঝায়। তাহলে এটা কি বেশি আমার গুরুত্ব দিতে হবে তাদের? এই ধরনের টাইপ 2 বেলায়, যেটা আমি টিপিক্যাল সিমটমস কথা বললাম, খুব কম। তাদের বেশিরভাগ ক্ষেত্রে কোনো সিমটমস থাকে না, লক্ষণই থাকে না। তারা কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, লক্ষণ থাকে না বলে ডাক্তার কাছে যায় না, চিকিৎসা ওটাও আসে না। এখন যখন তারা ডাক্তার কাছে পরামর্শ নিতে আসে 5-6 বছর পরে, তখন তো অলরেডি কমপ্লিকেশন, জটিলতার সৃষ্টি হয়ে গেছে। তো এই ধরনের রোগীদের প্রায় নিয়ারলি আপনার 30 to 40% কমপ্লিকেশন নিয়ে কিন্তু আমাদের কাছে চলে আসে। 50% অ্যাসিম্পটোমেটিক, তার ভিতরে প্রায় 90% হলো কমপ্লিকেশন নিয়ে আসে। এর ভিতরে আপনার হলো 70% ধরতে পারেন যেটা কমপ্লিকেশন, যে চোখের কমপ্লিকেশন, কিডনির কমপ্লিকেশন, নার্ভের কমপ্লিকেশন। আর 10 to 50% বড় বড় শিরার পরিবর্তন, যে কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, পায়ের শিরার ধমনী যেটা আছে আমাদের, রক্তের সাপ্লাই কমে যায়। তো যে এই জটিলতাগুলি যখন আসে, জটিলতা কেন হয় সেটাও বুঝতে হবে। অনেক দিন শর্করা দিয়ে আধিক্য থাকে, তাহলে আমাদের রক্তের শিরায় পরিবর্তন হয়। ছোটো শিরা হইতে পারে, বড় শিরা হইতে পারে। ছোটো শিরাগুলি চোখে থাকে, কিডনিতে থাকে, নার্ভে থাকে। বড় শিরাগুলি কোথায় থাকে? হার্টে থাকে, ব্রেনে থাকে, এবং পায়ের ধমনীগুলি থাকে। তো প্রত্যেকটা শিরাতে পরিবর্তন হয়, রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি বেশি হয়, থ্রম্বোসিস হওয়ার চান্স থাকে বেশি, যার কোনো কমপ্লিকেশনগুলি হতে থাকে। একবার যদি কমপ্লিকেশন হয়, তা কিন্তু আমরা সারাইতে পারবো না, স্বাভাবিক করতে পারবো না। তাহলে ডায়াবেটিস রোগী বিভিন্নভাবে আসতে পারে। টিপিক্যাল সিমটমস নিয়ে আসতে পারে, অ্যাসিম্পটোমেটিক নিয়ে আসতে পারে, কিছু কমপ্লিকেশন নিয়েও আসতে পারে একটা বিরাট অংশ। এছাড়া কিছু কিছু আছে অ্যাটিপিক্যাল সিমটম, সিম্পল ওয়েট লস, ওজন কমে যাচ্ছে, দুর্বল লাগে শরীর,
ঘা হয়েছে, সারছে না, বারবারই ইনফেকশন হচ্ছে, বারবারই নিউমোনিয়া হচ্ছে, প্রস্রাব ইনফেকশন হচ্ছে। মেয়েদের বেলা দেখা যাচ্ছে যে বাচ্চা নিচ্ছে, বাচ্চা টিকছে না, অ্যাবর্শন, মিসক্যারেজ হচ্ছে, অথবা বিগ বেবি হচ্ছে ও স্টিল বার্থ হচ্ছে। এটাগুলো অ্যাটিপিক্যাল সিমটমস। সো এইভাবে একটা ডায়াবেটিস রোগী আমাদের কাছে সাধারণত এসে থাকে। তাহলে কীভাবে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হব যে আপনার ডায়াবেটিস হয়েছে? 3 ভাবে করা যায়। সিম্পল যে মধ্যে আসলো সেই মধ্যে ব্লাড সুগার দেখলাম। যদি টিপিক্যাল সিমটমস থাকে, তার সাথে যদি আপনার যেটা বললাম যে প্রস্রাব অতিরিক্ত হচ্ছে, পিপাসা লাগছে বেশি, ক্ষুধা লাগছে বেশি, ওজন কমে যাচ্ছে, যদি ব্লাড সুগার এই মুহূর্তে করলাম যদি 11.1 মিলিমোলের উপরে থাকে, তাহলে আমরা বলবো যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। তবে সবসময় চিন্তা করতে শুধু একটা ব্লাড সুগার করলে হবে না, আরেকটা ব্লাড সুগার দিয়ে কনফার্ম হতে হবে। অথবা 11.1 বা 11.1 নিচে আছে, মনে হচ্ছে ডায়াবেটিস আছে মনে হয় তার কাছে, অথবা আমাদের কাছে মনে হচ্ছে ডায়াবেটিস আছে, তখন আমরা করি কি, তাকে 3 দিন স্বাভাবিক খাবার খেয়ে 4th দিন খালি পেটে এসে খালি পেটে ব্লাড সুগার করি, আবার গ্লুকোজ খাওয়াই 75 পয়েন্ট গ্লুকোজকে 2 ঘন্টা পরে আবার ব্লাড সুগার দেখি। যদি দেখি ব্লাড সুগার ফাস্টিং অবস্থায় 7-এর উপরে আছে, মিলিমোলের উপরে আছে, এবং খাওয়ার পরে 2 ঘন্টা পরে গ্লুকোজ খাওয়ার পরে 2 ঘন্টা পরে 11.1-এর উপরে আছে, তাহলে তার নির্দ্বিধায় বলতে পারি যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। তো নিচে থাকে ফাস্টিং এবং খাওয়ার পরে, তাহলে বলবো আপনি প্রি ডায়াবেটিক, অর্থাৎ এখনও ডায়াবেটিস হয়নি, আপনি স্বাভাবিকও না, কিন্তু ডায়াবেটিস হওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকবে প্রি ডায়াবেটিক। তাহলে এই প্রি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিস প্রিভেনশন, এটা ইম্পর্টেন্ট বিষয়। আমি সেটা আগে বলে নিচ্ছি, সেটা ট্রিটমেন্টের কথা বলে বলবো। তো প্রিভেনশনটা কীভাবে করতে পারি, কারণ আমি বলছি মহামারী আকারে দেখা যাচ্ছে আমাদের দেশে, সে প্রিভেনশন করা লাগবে। প্রিভেনশন করতে গেলে আমাকে জানতে হবে কী কারণে ডায়াবেটিস হচ্ছে। টাইপ 2 কথায় বলি, যেতে রোগীর সংখ্যা বেশি, আমাদের জেনেটিক ফ্যাক্টর, বংশগত কারণ থাকে, তার সাথে যদি পারিপার্শ্বিক কারণ সাথে যোগ হয়, বংশগত কারণ থাকলে কিন্তু ডায়াবেটিস হবে না সবার বেলায়, তার সাথে আরও কিছু ফ্যাক্টর জড়িত হবে। সেই ফ্যাক্টরগুলো কি? যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে, দ্রুত নগরায়ন হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, র্যাপিড ইকোনমিক ট্রানজিশন হচ্ছে, যার কারণে আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে। ফাস্টফুড খাওয়ার প্রবণতা, জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, কোকোকোলা খাওয়ার প্রবণতা, বার্গার খাওয়ার প্রবণতা, ফ্যাট জাতীয় খাবার প্রবণতা, এবং অতিরিক্ত কার্বোহাইড্রেট, মিষ্টি জাতীয় খাবার প্রবণতা বেশি। এবং আমাদের কিন্তু কালচারও চেঞ্জ হয়ে গেছে, দাওয়াত, পার্টি, এই পার্টি ওই পার্টি, তাহলে খাবার প্রবণতা বেশি। যে হারে আমরা ক্যালোরি গ্রহণ করছি শরীরে, সেই হিসেবে কিন্তু আমাদের কায়িক পরিশ্রম নেই, ক্যালোরি বার্ন করা আমাদের কোনো ব্যবস্থা নেই, অপ্রতুল ব্যবস্থা। শহরে বলেন, এখন গ্রামেও তাই হয়ে যাচ্ছে। স্কুলে কোনো খেলার মাঠ নেই, একটা রেসিডেন্সি এরিয়াতে কোনো খেলার মাঠ নেই, ইনডোর খেলার ব্যবস্থাও নেই, রাস্তাগুলি যেখানে হাঁটবেন কোনো তো আপনার ব্যবস্থা নেই, কারণ এগুলি সব ভ্যান্ডার ফুটপাত দখল করে বসে আছে দোকানপাট নিয়ে, অত কোনো পার্কও নেই। কোথায় আপনি খেলাধুলা করবেন, কোথায় আপনি হাঁটবেন? এই যে কায়িক পরিশ্রম করার প্রবণতা কমে যাচ্ছে, এবং দ্রুতভাবে আমরা যেহেতু হাঁটার অভ্যাস নাই, আগে হয়তো বা আমরা অফিসে যেতাম হাইটে বাসার থেকে, এখন তাও লাগে না, বাসার সামনেই আপনি রিক্সা, গাড়ি আছে, বাস আছে, দ্রুত আমরা অফিসে যেতে চাই সময় বাঁচানোর জন্য। এই যে কায়িক পরিশ্রমগুলি কমে যাচ্ছে, এবং ধরে নিন আপনি একটা বিল্ডিংয়ে আপনি অফিস আছে বা যাচ্ছেন, আপনি সিঁড়ি আছে, লিফটও আছে, আপনি কখনো সিঁড়ি ইউজ করবেন না, আপনি কী করবেন? লিফটে উঠবেন। এই যে বিভিন্নভাবে আমাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, এই কায়িক পরিশ্রম কমের জন্য এবং খাদ্যাভ্যাসে পরিবর্তনের জন্য ওজন বৃদ্ধি পাচ্ছে, মেয়াদ বাড়ছে, ভুঁড়ি বাড়ছে। এই যে পারিপার্শ্বিক কারণগুলি যুক্ত হলো জেনেটিক কজের সাথে, বংশগত কারণের সাথে, এর ফলশ্রুতির সমন্বয় হিসাবে কিন্তু আমাদের ডায়াবেটিস আসছে। এখানে বিটা কোষ যেটা আছে, যেখান থেকে ইনসুলিন নিঃসরণ হয়, তৈরি কম হয়, এবং যেটুকু ইনসুলিন তৈরি হয় কাজ করে না শরীরে, এই দুটার সমন্বয়ের কারণে সুগার হাই হচ্ছে। তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে প্রিভেনশন বেটার দেন রোগ হয়ে ট্রিটমেন্ট করার থেকে খরচ আমার অনেকক্ষণ কমাইতে পারি। কারণ একবার ডায়াবেটিস হওয়া মানে সারা জীবনের জন্য ডায়াবেটিস, তার সাথে কমপ্লিকেশন হয়, আরও খরচ কিন্তু বাড়লো, এবং তার জীবনের শক্তি কমে যাচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে, কমপ্লিকেশন নিয়ে খরচ বেরিয়ে ফ্যামিলি সহ সে পথে যাচ্ছে। শুধু ফ্যামিলি তো না, আমার সরকার, অন্য সোসাইটি, সবার উপর কিন্তু বার্ডেন পড়বে।
ইকোনমিক সাইড থেকে, তাহলে প্রিভেনশন ইজ বেটার। প্রিভেনশন করতে গেলে আমার জানতে হবে জেনেটিক ফ্যাক্টরটা আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার যে পারিপার্শ্বিক কারণগুলি আছে, খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে পারি, কায়িক পরিশ্রম বাড়াইতে পারি, ওজন কমাইতে পারি, তাহলে কিন্তু আমার ডায়াবেটিস হওয়ার থেকে রক্ষা করতে পারি। এবং সেটা আমাদের বিশ্বে বিভিন্ন স্টাডির মাধ্যমে কিন্তু এটা উপপাদ্য বিষয়ে আমরা জানতে পারছি যে সিম্পল লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল পরিবর্তন করে আমি ডায়াবেটিস প্রিভেনশন করতে পারি 70% ক্ষেত্রে। তো সিম্পল এটা যদি করতে চাই তাহলে মোটিভেশন লাগবে। কাদের মোটিভেশন লাগবে? পাবলিকের, আপনাদের। কায়িক পরিশ্রম বাড়ান, খেলাধুলা বাড়ান, না পারলে ঘরে করেন, আপনি মেশিন দিয়ে করেন, না পারলে একটা দড়ি কিনেন, দড়ি কিনে লাফান আধা ঘন্টা 1 ঘন্টা, তাও তো হবে। খাদ্যাভ্যাসের পরিবর্তন, হেলদি ডায়েট খান, সুষম খাদ্য খান, এটা সবার জন্য প্রযোজ্য। হাইট ওয়েট কী ধরনের কাজ করে কায়িক পরিশ্রম, তার ভিত্তিতে প্রত্যেক মানুষের একটি সুষম খাদ্য খেতে হবে। এবং এই যে কথা বললাম লাইফস্টাইল পরিবর্তন, এটা প্রিভেনশন অফ ডায়াবেটিসের জন্য যেমন প্রযোজ্য, যাতে ডায়াবেটিস অলরেডি হয়ে গেছে তার সুনিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রযোজ্য, একই কথা আসবে। অর্থাৎ আমার শৃঙ্খলায় জীবন, সুস্বাস্থ্যকর জীবন, দ্যাট মিন ডায়েট, ব্যালেন্স ডায়েট এবং এক্সারসাইজ যোগ দিতে হবে। তারপর তো ওষুধ আসবে। ওষুধ একা, সেটা খাবার বড়ি হোক বা ইনসুলিন হোক, কখনোই আপনার সুগারকে সুনিয়ন্ত্রণ রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লাইফস্টাইল ডিসিপ্লিন না আনবেন, সুস্বাস্থ্যকর জীবন না মানবেন, খাদ্যাভ্যাস পরিবর্তন না করবেন। অনেকে ভাবে যে ডায়াবেটিস মানে হলো আমি কমাই দিয়েছি। ডায়েট কন্ট্রোল আপনার শব্দ নাই। প্রত্যেক ডায়াবেটিস রোগীদের অন্য মানুষের মতোই সুষম খাদ্য খেতে হবে, শুধু তফাৎ রিফাইন্ড সুগার, চিনি মিষ্টিটা বাদ যাচ্ছে, আর কোনো বাদ নাই। ভাতের পরিমাণ বলেন, রুটির পরিমাণ বলেন, কার্বোহাইড্রেট বলেন, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলেন, একই। ডায়াবেটিস হলেও যা, ডায়াবেটিস না হলেও তা। তার সাথে আপনারও প্রোটিন একই খাবার, ফ্যাট একই আসবে, ভিটামিন একই আসবে, কোনো তফাৎ কিছু নাই। আপনাকে ডিসিপ্লিন মানে হলো এই পুরো খাবারটাকে ডায়াবেটিস হওয়ার কারণে যাতে শর্করা সারাদিন ভালো থাকে, পুরো খাবারটিকে 6 ভাগে ভাগ করে খান। 3 বার মেইন খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মাঝখানে হালকা খাবার, স্ন্যাক্স। এই 3 ঘন্টা পর 6 বেলা খাবার আপনি মানতে হবে। পরিমাণ ঠিক রাখতে হবে, সময় ঠিক রাখতে হবে, তাহলে সুগার আপ ডাউন করবে না। তার সাথে আমি একটা টাইম ঠিক করে নিই, আমি যে কোনো এক্সারসাইজ করতে পারি, একই টাইমে একই সময় নিয়ে করব। এই দুটা সাথে যখন আমি ওষুধ খাবো, ইনসুলিন দেবো, আমার শর্করা নিয়ন্ত্রণ থাকবে। তো তাই না, আপনাকেও জানতে হবে শর্করা নিয়ন্ত্রণ আছে কি না, বাসার শর্করা মাপতে হবে। আপনাকে জানতে হবে আপনার বয়স হিসাবে, আপনার ডায়াবেটিসের বয়স হিসাবে, অন্য সমস্যা চিন্তা করে আপনার সুগার কত থাকতে হবে, খালি পেটে কেমন থাকবে, খাওয়ার পরে গুলি কেমন থাকবে। খাওয়ার পরে শুধু নাস্তার পরে না, দুপুরে খাওয়ার পরে ঠিক থাকতে হবে, রাত্রে খাওয়ার পরে ঠিক থাকতে হবে। যা আপনার টার্গেট ব্লাড সুগার যদি সঠিক থাকে, আপনি সেটা নিয়ন্ত্রণ রাখতে পারেন, মেনটেন করতে পারেন, আপনার জটিলতা সহজে আসবে না। তা আমি আশা করি যে আমি কথাগুলো যে বললাম আপনারা সেটা পালন করার চেষ্টা করবেন। যারা ডায়াবেটিস হয়েছে তারাও, যারা ডায়াবেটিস এখনও হয় নাই তারাও। কারণ একটা ফ্যামিলিতে শুধু একজন মানুষ ডায়াবেটিস আক্রান্ত হতে পারে, কিন্তু অন্যান্য ফ্যামিলি মেম্বার আছেন, তাদেরকে উদ্বুদ্ধ হইতে হবে, তাদেরকে পার্টিসিপেট করা লাগবে ডায়াবেটিস রোগীর সাথে, যে আমি সুস্থ থাকতে চাই, কীভাবে সুস্থ থাকতে চাই। তো ডায়াবেটিস মানে শুধু একজন না, পুরো ফ্যামিলি কিন্তু আপনার ওতপ্রোতভাবে জড়িত। এতএব আমি আশা করি প্রতিটি ফ্যামিলি মেম্বার যাতে ডায়াবেটিস না হয় সেইভাবে নিজেদেরকে উদ্বুদ্ধ করবেন, নিজেদের আলোচনা করবেন আমাকে সুষম খাদ্য কীভাবে খেতে হবে। দরকার আপনি পরামর্শ নেন, আবার হাঁটাহাঁটি করেন, ওজন স্বাভাবিক কতটুকু হওয়া উচিত আপনি জানেন। যেহেতু এইটুকুই ফলো করতে পারেন, আপনি কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ডায়াবেটিস আপনি প্রিভেনশন করতে যথেষ্ট সাহায্য করবে আপনাকে। আর যারা অলরেডি হয়ে গেছেন, আমি যে কথাগুলো বললাম যদি আপনার মানতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কমপ্লিকেশন জটিল থাকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।